প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা, স্বাগতম। বন্ধুরা, আজ দৈনিক প্রথম আলোয় আমাদের প্রিয় অধ্যাপক জনাব সলিমুল্লাহ খানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। আমি এই সাক্ষাৎকারটির সংক্ষিপ্ত আকারে প্রকাশের লোভ সামলাতে পারলাম না বলে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়েছি। সলিমুল্লাহ খান ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশের অধ্যাপক, আইন শাস্ত্র, ধ্রুপদী অর্থশাস্ত্র, ফ্রয়েডীয় মনস্তত্ত্ব, দক্ষিণ এশিয়ার রাজনীতি, ইতিহাস ও সাহিত্যে তার পাণ্ডিত্য সর্বজনবিদিত। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন সেমিনারে, সভায় সমাবেশে বক্তৃতা করে থাকেন, যা আমরা অত্যন্ত আগ্রহ সহকারে দেখে থাকি, তার বক্তব্য শুনে থাকি। এখানেও তিনি ছাত্র জনতার অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের কর্তব্য, সংবিধান সংশোধন এসব বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। প্রথম প্রশ্নটি ছিল, ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন সরকার পতনের এক দফা আন্দোলনে পরিণত হলো এবং শেষ পর্যন্ত ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতন হলো। এই আন্দোলনের একটা আকাঙ্ক্ষা ছিল সেখানে সরকারের পতন, কিন্তু আরও অনেক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আপনার বিবেচনায় সে আকাঙ্ক্ষাগুলো কী কী? সলিমুল্লাহ খান বলেন, হাসিনা সরকারের পতনের কারণটা যদি আমরা অনুসন্ধান করি তাহলে জন আকাঙ্ক্ষার একটা চেহারা ভেসে উঠবে। হাসিনা সরকারের প্রথম দোষ হলো 1909 সাল থেকে শুরু করে 1924 সালের 5 আগস্ট পর্যন্ত তার যে শাসনকাল, তাতে বড়জোর বলা যায় প্রথমটাতে তিনি নির্বাচিত হয়েছিলেন, পরে 3 মেয়াদে 3টি নির্বাচনই ত্রুটিপূর্ণ ছিল। এ কারণে মানুষ জানে যে তার সরকার অনির্বাচিত সরকার। আমাদের মতো প্রজাতন্ত্রে মানুষ রাষ্ট্রের উপর নিজেদের মালিকানা দাবি করতে পারে কেবল নির্বাচনের মাধ্যমে। সেটাও যদি কেড়ে নেয় তাহলে সেই জবরদখলকারী সরকারকে উৎখাত করা ছাড়া মানুষের আর কি উপায় থাকে? তিনি বলেন, জবরদখলকারী হাসিনা সরকার তাদের বৈধতার জন্য মুখে 2টি বয়ান জুড়ে দিয়েছিল। তারা 1971 সালের মুক্তিযুদ্ধকে একদলীয় ব্যাখ্যা দিয়েছিল। আমি বলবো এই ব্যাখ্যাটা অর্ধসত্য, যেটা আসল সত্যের চেয়ে মারাত্মক। দ্বিতীয়টা উন্নয়নের বয়ান। সেই উন্নয়নের জনগণের কী লাভ হয়েছে সেটা বিচার করলে দেখা জনগণের বিশেষ কিছু লাভ হয়নি। আয় বন্টনের যে বৈষম্য সেটা কমেনি, বরং বেড়েছে। এটা ঠিক যে দেশে কতগুলো চোখে পড়ার মতো উন্নয়ন কর্ম হয়েছে, কিন্তু হাসিনার উন্নয়নের বয়ান মানুষ গ্রহণ করেনি। আমি এখানে অর্থনীতিবিদদের একটু সমালোচনা করতে চাই। উন্নয়ন নিয়ে তাদের যে মাপকাঠি সেটাকে মিথ্যা প্রমাণ করে দেশের জনগণের মধ্যে হতাশা বেড়েছে, আফসোস বেড়েছে, সবচেয়ে বড় কথা বঞ্চনাটা বেড়েছে। বেকারত্বের দিকে তাকালে সেটা দেখা যায়, বেকারত্বের জায়গা থেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের সূত্রপাত বলা যায়। জন আকাঙ্ক্ষার প্রশ্ন যদি আসি তাহলে প্রথমেই বলবো, প্রত্যেক মানুষ চায় নিজের মর্যাদা। শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় খারাপ কাজ ছিল সাধারণ মানুষের মতামতকে উপেক্ষা করা। কথায় কথায় মানুষকে অপমান করতে তারা সিদ্ধহস্ত ছিল। দ্বিতীয় খারাপ কাজ হলো সাধারণ মানুষের বৈশ্বিক স্বার্থকে একেবারেই লঙ্ঘন করা। সাইবার নিরাপত্তা আইন সর্বশেষ তারা যে আইন করেছিল, তার মাধ্যমে সরকারকে যে কোনো ধরনের সমালোচনা অথবা পরিহাস করার ক্ষমতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। এতে বোঝা যায় হাসিনা সরকার প্রকৃত অর্থেই প্রতিনিধিত্বশীল ছিল না। সলিমুল্লাহ খান আরও বলেন, শেখ হাসিনার আগের আমলে অত্যাচার, অবিচার, বিশেষ করে বিএনপির সঙ্গে জামাতের এই ঐক্যের কারণে জনগণের মধ্যে যে একটা ভয় ছিল তার সূত্রে, সেই ভয়কে মূলধন করিয়ে হাসিনা টিকেছিলেন। লোকে বলতো হাসিনা চলে গেলে যদি বিএনপি আসে, এটাকে বলা যায় ভারসাম্যজনিত শূন্যতা। পৃথিবী ও চাঁদের মাঝখানে মহাকাশে একটা জায়গা আছে, সেখানে নভোচারীর ওজন শূন্য হয়ে পড়ে। এরকম একটা অচল অবস্থার মধ্যেই বিগত সরকার টিকেছিল। বিএনপি ছিল হাসিনার মূলধন। গত 15 বছর
বিএনপি বহু আন্দোলন করেও সফল হতে পারেনি। এর কারণ বিএনপির ভেতরে অজস্র টানাপোড়েন। বিএনপি একটা একক রাজনৈতিক দল নয়, অনেক দলের সমষ্টি। আওয়ামী লীগ খানিকটা দল হলেও সেটা এক পরিবার ও এক ব্যক্তি কেন্দ্রিক। ছাত্ররা সফল হয়েছেন এ কারণে যে তারা জনতাকে আকৃষ্ট করতে পেরেছিলেন। এই জনতাকে বিএনপি আকৃষ্ট করতে পারেনি। ছাত্ররা পেরেছে, তাদের কোনো অলৌকিক গুণ আছে বলে নয়, তারা সাহস ও দূরদৃষ্টির কারণে তাদের। শেখ হাসিনা সরকারও বুঝতে পেরেছিল তাদের শক্তি, তাই ছাত্রদের বুকে গুলি করতে তারা পিছপা হয়নি। এ ধরনের গুলিবর্ষণ পৃথিবীর সব দেশেই জনতাকে আন্দোলনে টেনে নিয়ে আসে। এছাড়া আমাদের এখানে প্রচণ্ড বেকারত্ব সৃষ্টি হয়েছে, মানুষের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল। এই অবস্থায় আর্থিক দুর্নীতি যে বিপুল চিত্র প্রকাশিত হলে সেটাও ছিল হাসিনা সরকার জনগণের সামনে সম্পূর্ণ উদম করে দেয়। এই অবস্থায় একটা ক্ষুদ্র স্ফুলিঙ্গ দাবানল সৃষ্টি করতে পারে বাংলাদেশে জুলাই আগস্ট মাসে, সেটাই ঘটেছে। অন্তর্বর্তী সরকার এসেছে ছাত্র আন্দোলনকে মূলধন করে। ছাত্ররা নিরপেক্ষ লোক হিসেবে বিশ্ববরেণ্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে এসেছেন। সরকারের এক মাসও হয়নি এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার যা করতে পারে তার তালিকা দুই ভাগ বিন্যস্ত করা যায়। প্রথমত বিগত সরকার, তার আগের সরকার এবং তারপর আগের সরকার আমলে মিলে যে বিশাল জঞ্জাল স্তূপীকৃত হয়েছে তা পরিষ্কার করা। সব শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, দেশ দুর্নীতিতে ভরে গেছে, এসব দূর করতে হবে। দ্বিতীয় কাজের মধ্যে আছে নতুন কিছু গড়ার প্রস্তাব, নতুন একটা ব্যবস্থা প্রবর্তনের ম্যান্ডেট এই সরকারের আছে কি না তা নিয়ে একটা বিতর্ক আছে। নির্বাচনের আগে কতটুকু সংস্কার হবে তা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নির্বাচন ও সংস্কারের পরে পরস্পরের উপর নির্ভরশীল। সংস্কার না করলে নির্বাচন হবে না, আবার নির্বাচন না করলে সংস্কারের কর্তৃত্ব পাওয়া যাবে না, এই দ্বন্দ্ব আছে। তাহলে এখানে কোথা থেকে শুরু করতে হবে এই প্রশ্নে তিনি বলেন, ঘটনা যা ঘটে গেছে সেখান থেকে দেশের একটা রাজনৈতিক অভ্যুত্থান ঘটেছে, সেটা জনসমর্থন ধন্য। এই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, প্রধানমন্ত্রী পলায়ন করেছেন এবং ছাত্রগণের বৈধতা দিয়েছে। এটা নির্বাচনের বিকল্প। এই বিকল্পটা সময়টা কত দীর্ঘ হবে তা জনগণের ইচ্ছার উপর নির্ভর করবে। সময়টা আগে থেকে বলা দেওয়া যাচ্ছে না। জনগণের ইচ্ছা আগের সরকার যে প্রতিষ্ঠান ধ্বংস করেছে প্রতিষ্ঠানগুলিকে, সেগুলোর ন্যূনতম মেরামত না হওয়া পর্যন্ত নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। দুটি বিষয় এখানে বিবেচনা করা গুরুত্বপূর্ণ। নির্বাচন ব্যবস্থা পরিপক্ক হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠানে কবলে বড় ধরনের ক্ষতি হবে করলে, আবার ব্যবস্থা ঠিক হওয়ার পরও অনেক দিন পর্যন্ত নির্বাচন করা না গেলে তার ফল হবে আরও ভয়াবহ। নির্বাচনের জন্য কোনটা যে সঠিক সময় সেটা মানুষই নির্ধারণ করবে। তিনি বলেন, সংস্কার শুরু করা উচিত সংবিধান থেকে। আর তিনি আরও বলেন, আমরা সবাই মিলে ইতিহাস থেকে একটাই শিক্ষা গ্রহণ করি, সেটা হলো ইতিহাস শিক্ষাটা কেউ গ্রহণ করে না। অনেকে দাবি তুলেছেন র্যাবের মতো সংবিধান বহির্ভূত যেসব বাহিনী গঠিত হয়েছে সেগুলো বিলুপ্ত করতে হবে। র্যাবের গঠন সংবিধান বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী। র্যাব হোক, ডিবি হোক আর পুলিশ হোক, কোনো নাগরিককে বিনা বিচারে 24 ঘন্টার বেশি বন্দি রাখা যাবে না। একই কথা ডিজিএফআই বা প্রতিরক্ষা গোয়েন্দা মহাদপ্তরের ক্ষেত্রেও দেশের সামরিক বাহিনী থাকবে আর তার গোয়েন্দা বাহিনী থাকবে না, সেটা হতে পারে না। তবে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে যে অভিযোগ করেছিলেন তা যদি সত্য হয় তবে ডিজিএফআইকে নিয়ে দেশবাসীর নতুন সিদ্ধান্ত নিতে হবে। বন্দুকযুদ্ধ, ক্রসফায়ার এগুলো বেসুমার হত্যা, বেওয়ারিশ হত্যা, পাইকারি হত্যা বৈধ নয়। এগুলো বন্ধ করতে চায়। গুমের বিষয়ে একটা তদন্ত কমিশন হয়েছে, এটাকে আমরা স্বাগত জানাই। কোনো স্বাধীন দেশে গুম আর নির্বিচার লোক হত্যাকে চলতে পারে না, তা কল্পনা করা যায় না। গুম পরাধীন দেশে হয় বলে আমরা শুনতাম, অথচ আমাদের স্বাধীন দেশে কেন গুম হয়, খুন হয়?
বুঝতে পারছি তার মূল কারণ এখানে আমরা নির্ণয় করতে পারিনি। 50 বছর ধরে দেশে সম্পদ ও পুঁজি সঞ্চয়ের যে প্রক্রিয়া চলেছে তাতে সরাসরি বিদেশি শক্তির হাত আছে। এই কারণে রাষ্ট্র ব্যাপার হয়ে উঠেছে। আমি মনে করি সংবিধান সংশোধনের দ্বিতীয় কাজ হচ্ছে মৌলিক অধিকার সংরক্ষণ করা, এমন আইন প্রণয়ন নিষিদ্ধ করা যাতে মৌলিক অধিকার লঙ্ঘন হয়। প্রয়োজন হলে সংবিধানে যথাযথ সংশোধনী আনয়ন করতে হবে। বর্তমান সংবিধানেও আছে মৌলিক অধিকার সংশোধনের অতীতে, কিন্তু তা তো কার্যকর হয় না। ঘোষণা আর কার্যক্ষেত্রে বাস্তবায়নের মধ্যে এই ফারাকটা বিলুপ্ত করতে হবে। এক্ষেত্রে আমরা মার্কিন দেশের সংবিধান অনুসরণ করতে পারি, যেখানে প্রথম 10টি সংশোধনের অতীত বাক স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, সভা সমিতি বা সংগঠন করার অধিকার মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। আমাদের এখানেও তা অস্বীকার করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে মনে করি স্যারের সাথে অ্যাড করতে চাই যে যদি পুলিশ গ্রেপ্তার করে, গ্রেপ্তার ব্যক্তিকে রিমান্ডে নেওয়া যাবে না। রিমান্ডে নিলেও সেখানে মারধর করা যাবে না। ডিবি সহ যতগুলি আয়নাঘর বা এগুলো আছে এগুলিকে সব বন্ধ করে ওখানে এখনও যদি কোনো বন্দী থেকে থাকে তাদেরও মুক্ত করে দিতে হবে এবং সত্যি সত্যি দেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। ভোটাধিকার জনগণ নিশ্চিত করতে হবে, সেই ভোট হবে অবাধ, নিরপেক্ষ, স্বাধীন এবং গ্রহণযোগ্য। এগুলি না করে বিগত সরকার যে কাজগুলো করেছে, নির্বাচনের নামে যে ঘোষণা করেছে, এগুলি যাতে আর নতুন করে হতে না পারে সেই রাস্তা পুরোপুরি বন্ধ করে দিতে হবে। সংবিধানে যা যা সংশোধনী আনা প্রয়োজন সবগুলি আনতে হবে। প্রয়োজনে পুরো সংবিধানটাকে ঢেলে সাজাতে হবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি সকলকে আমার ডিবেট উইথ রানা চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি।